দর্শক সবাইকে শুরুতেই ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। এমন একটি দিনে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি, যেটি আগামী বিশ্বের চেহারা বদল করে দিতে পারে। অর্থাৎ সবার পরিচিত, শুরুতে অনেকের কাছে এটি অপরিচিত থাকলেও বর্তমানে এটি সবার কাছে পরিচিত, সেটা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই। এটি এখন শুধু একটি টেকনোলজি ট্রেন্ড নয়, এটি পুরো পৃথিবীর কাজের ধরন বদলে দিচ্ছে। আজকে চ্যাট জিপিটি কে আমরা দেখছি কন্টেন্ট লিখতে, গিটহাব কোপাইলট কোড জেনারেট করছে, এআই অটোমেশন কাস্টমার সাপোর্ট দিচ্ছে, এমনকি আপনার হেলথ কেয়ার, ফাইন্যান্স, এডুকেশন সবখানেই এআই ব্যবহার হচ্ছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের তথ্য অনুযায়ী 2030 সালের মধ্যে, অর্থাৎ আর মাত্র 4 বছরের মধ্যেই 170 মিলিয়ন নতুন চাকরি তৈরি হবে। আবার 92 মিলিয়ন ট্রেডিশনাল জব পরিবর্তন হবে কিংবা অটোমেটেড হবে, যেটি এআই এবং অটোমেশনের কারণে পরিবর্তন হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে, এই এআই যদি সবকিছু করতে পারে, তাহলে কি এখনো সফটওয়্যার ডেভেলপমেন্ট, কিউএ অটোমেশন, সাইবার সিকিউরিটি, বিজনেস অ্যানালাইসিস কিংবা ডাটা অ্যানালিটিক্স, এআই প্রম্পট ইঞ্জিনিয়ারিং এগুলো শেখার দরকার আছে? আজ আমরা আলোচনা করবো সেটাই, কেন এআই যুগে টেক স্কিল আগের চেয়ে আরো বেশি গুরুত্বপূর্ণ। এবং এই আলোচনাটি করতে আমরা দুজন বিশেষজ্ঞকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। আমরা আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি আপ স্কিল কনসালটেন্সি নিউ ইয়র্কের সিও রাসেল আহমেদ এবং একই প্রতিষ্ঠানের পলিসি অ্যাডভাইজার রকিব আহমেদকে। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি এবং ঈদ মোবারক একসঙ্গে। ঈদ মুবারক। আমরা একটু রকিব আহমেদ আপনার কাছে যাই। সেটি হলো, যে প্রশ্নটি সবাই করছেন কিংবা সবাই মনে করছেন এআই মানুষের জায়গা নিয়ে নেবে, অর্থাৎ এখন যে আপনি মেধা খাটাচ্ছেন, এখন যে আপনার মানুষের যে দক্ষতা, সেটি এআই খুব সহজে করে দেবে। অর্থাৎ দুটো জায়গা, মানুষ এবং এআই কি কম্পিটিটরের ভূমিকায় চলে যাচ্ছে? ধন্যবাদ জুয়েল ভাই। টিবিএন এর মাধ্যমে দর্শকদেরকে ঈদ মোবারক জানাচ্ছি আমি। আর স্পেশালি টিবিএন কে ধন্যবাদ দিচ্ছি এই কারণে যে আমি এর আগের একটা শোতে বলেছিলাম যে এআই নিয়ে আসলে অনেক বেশি প্রোগ্রাম হওয়া উচিত, জাস্ট বিকজ অফ অ্যাওয়ারনেস ডেভেলপমেন্ট। আপনি যে কথাটা বললেন, কম্পিটিশন, কম্পিটিশন মানেই হচ্ছে একটা ফিয়ার, একটা ভয় কাজ করে মানুষের মধ্যে যে আমি কম্পিট করছি, তার মানে আমি পারবো কিনা। তো এই প্রশ্নটাও আসলে কেউ চাইলে এখনই এআই তে, চ্যাট জিপিটিতে, জেমিনাইতে গিয়েই করে ফেলতে পারে। তাইলে আমরা এখানে বসছি কেন? আমি আসলে এই জিনিসটাকে নিতে চাই একদম, মানে এটা কেন ভয় পাওয়া লাগবে না, সেই ব্যাখ্যাটা আমি আসলে দিব। ওকে, সেই ব্যাখ্যাটা দেওয়ার জন্য আমি যদি, মানে পৃথিবীর শুরুতে যদি কোনো কিছু আবিষ্কার হয়ে থাকে, সেটা টেকনোলজি হিসাবেই আবিষ্কার হয়েছে তখনকার সময়ে। পরবর্তী সময়ে, যেমন আপনি আগুন আবিষ্কারের কথা বলি, আমি 4 লক্ষ বছর আগে যদি আমি পলিও অ্যানথ্রোলজিস্টদের ভাষায় যদি বলি যে না, এটা হলো আপনার হোমো ইরেক্টাস, যেটা আমাদের হোমোসেপিয়েন্সের আগের যে প্রজন্ম, তারা প্রথম আগুন নিয়ন্ত্রণে এবং এটাকে ব্যবহার করা শিখে। তখন তাদের কাছে ছিল এটা টেকনোলজি। তারা তখন পাথর দিয়ে ঘষে আগুন জ্বালানো না, পাথর দিয়ে এই মাংসটাকে বা কোনো কিছুকে সফট করে নিত। পরে দেখলো যে না, ওইটা গরম হয়ে গেলে সফটনেসটা একটু বাড়ে, টেস্টও ভালো হয়। সো ওইটা তখন টেকনোলজি। এরপরে কিন্তু আগুন একদম ব্যবহারিক পণ্য। ওকে, তো টেকনোলজির শুরুতেই, সব টেকনোলজিতেই, এর পাশাপাশি আপনি যত টেকনোলজি নিয়ে আসেন, লাইট বাল্ব, যে কোনো ধরনের টেকনোলজি, মোবাইল ফোন, কালার টিভি পর্যন্ত মানুষের কাছে একটা ফিয়ার ছিল যে না, এটা কি ঠিক কিনা, চোখ নষ্ট হয়ে যাবে, এই হবে সেই হবে। সো নো, কখনো এআই কম্পিটিটর না, কখনো এআই কম্পিটিটর না, কোনোভাবেই এআই কম্পিটিটর না। এটা আমরা শুধুমাত্র আমি বলছি বলে না, আমরা যদি যেরকম ভাবেই দেখি, আমরা দিন শেষে এটাকে মূল্যায়ন করতে চাই আমার ধর্ম কি বলে। ওকে, এটাও আমাদের এক ধরনের পারসেপশন থাকে যে আমরা ওইটাকে জাস্টিফাই করতে চাই। কোরআন, গীতা, বাইবেল, এইভাবেই আল্লাহ কোরআনের সূরা জাসিয়ার আপনার আয়াত নাম্বার সম্ভবত 13, আমি যদি ভুল না করি, 13 নম্বর আয়াতে উনি বলেছেন যে আকাশ ও ভূমণ্ডলের সকল কিছু, মানে এটা সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণে। তো সৃষ্টির যা কিছু আছে সব মানুষের কল্যাণে। সে একই রকম ভাবে সূরা বাকারাতে আছে, সূরা হাদিদে আছে, এই একই কথাই বিভিন্ন ভাবে আল্লাহ বর্ণনা করেছেন। আপনি বাইবেলেও পাবেন, জেনেসিসে,
আপনি গীতার 3 নম্বর অধ্যায় সিমিলার জিনিস পাবেন। মানে আপনি বলছেন যে এটি মানুষকে রিপ্লেসমেন্ট করতে পারবে না, মানুষের কাজটা থাকবে। হ্যাঁ, মানুষের কাজ থাকবে, এটা আপনি কম্পিটিটর না। অনেক আগের একেবারে আগুন আবিষ্কারের উদাহরণ দিয়ে বলছেন, আমরা যদি নিকট অতীতের কোনো উদাহরণ দিয়ে বলি যে এমন একটি প্রযুক্তি এসেছে তারপর কিন্তু কাজ কমে যায়নি। কম্পিউটার, ওকে, আজকে যখন কম্পিউটার আবিষ্কার হলো, মানে আমি বাংলাদেশে ছিলাম যখন আমি প্রথম কম্পিউটারটা দেখি, আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতেছি যে বাংলাদেশে অমুক অফিসে একটা কম্পিউটার আসছে, সেটা দেখার জন্য মানুষকে গেটের বাইরে জুতা খুলতে হতো, মাস্ক পরতে হতো, গ্লাভস পরতে হতো, এরকম ভাবে মানুষ কম্পিউটার দেখতে যেত, কারণ ওইটার মধ্যে ধুলাবালি ঢুকলে ওটা নষ্ট হয়ে যাবে। বাংলাদেশের অনেক সরকারি অফিসে কম্পিউটার শুধুমাত্র পড়ে ধুলা পড়ে নষ্ট হয়েছে বিকজ অফ ব্যবহার করতে পারে না এই ভয়। ওকে, এবং মজার ব্যাপার হচ্ছে কম্পিউটার আসলো বাংলাদেশে, তখন টাইপিস্টরা আন্দোলন শুরু করলো রাস্তায় যে আমাদের চাকরি চলে যাবে। অনেকগুলো পত্রিকাতে এমন হয়েছে, এমন, কিংবা হ্যাঁ, অনেক জায়গাতে আপনি যারা মানে বিশেষ করে আদালতে গেলে আপনি দেখবেন টাইপিস্ট কত প্রকার, সবাই রাস্তায় নেমে, স্টেনো টাইপিস্ট রাস্তায় নেমে আসলো যে আমাদের কম্পিউটার আসলে আমাদের চাকরি চলে যাবে, আমরা কি খাবো। তো চাকরি কি গিয়েছে নাকি তারা No, পরে কম্পিউটার অপারেটর হয়ে তারা গেছে? পরে কম্পিউটার অপারেটর হয়ে গেছে, এবং সেই কম্পিউটার এখনো আমি বাংলাদেশে যদি খুঁজতে চাই তাহলে এখনো অনেক আইটি অফিসারকে পাবো যারা শুরুতে ওই অফিসের কম্পিউটার অপারেটর ছিল, সে টাইপ করতো কম্পিউটারে। ওকে, সো ওই টাইপিস্ট থেকে সে যেহেতু ওইটা নিয়ে নাড়াচাড়া করতো, ও মনে করে যে ওইটা মনে হয় জানে, এবং নাড়াচাড়া করতে করতে তো মানুষ শেখেই, তো ওই শিক্ষাটাকেই তাকে আস্তে আস্তে সে কিন্তু তাকে স্কিল ডেভেলপ করে সে ওই জায়গাটা নিয়ে গেছে। ইটস জাস্ট আ চেঞ্জ। কিন্তু আপনাকে চেঞ্জের সঙ্গে যেতে হবে। মানে অবশ্যই। আপনি যদি বসে থাকেন, আগের যে প্রযুক্তি, টাইপিস্টরা যদি বসে থাকতেন, তারা যদি কম্পিউটার টাইপিং না শিখতেন, তাহলে তো তাদের চাকরি চলে যেত। অবশ্যই চলে দ্যাট মিন্স আপনাকে এই প্রযুক্তির সঙ্গে নিজেকে খাপ খাইয়ে খাওয়াতে নিতে হবে। হবে। আপনার অবশ্যই কম্পিটিটর খাপ নয়, কিন্তু আপনাকে একই সঙ্গে পার্টিসিপেট করতে হবে, এবং আপনাকে ব্যবহারটা জানতে হবে। কারণ আমি যদি টেকনোলজিতে দুই ভাবে আমি ব্যাখ্যা করতে পারি, এআই কে ব্যাখ্যা করতে পারি হচ্ছে ব্যবহারিক মানে তত্ত্বীয় হিসাবে, আই মিন মেথড হিসাবে, আর ট্রেনিং যেটা সেটা হলো ব্যবহারিক স্কিল। আপনি আমাদের যেমন 100 মার্কের পরীক্ষায় ফিজিক্স কেমিস্ট্রিতে আমাদের ল্যাব মাস্ট, যে কোনো আপনি সায়েন্সে যান ল্যাব কিন্তু মাস্ট। কেন ল্যাব মাস্ট? বিকজ অফ তুমি যেটা পড়ছো সেইটাকে তুমি এখানে করে দেখাও, কারণ তখন তার স্কিল সেটটা তৈরি হয়, সে তখন কনফিডেন্ট হয় যে আমি একটা এআই দিয়ে একটা রিপোর্ট তৈরি করলাম, রিপোর্ট তৈরি করে আমি আমার থিসিস পেপার জমা দিলাম, যখন আমাকে এই থিসিস পেপার নিয়ে প্রশ্ন করা হবে তখন আমার পাশে একটা মোবাইল ফোন বা এআই ফ্যাসিলিটিস নাও থাকতে পারে, কিন্তু ওইটা যদি আমার একটা স্কিল থাকে, আমি যদি ট্রেইনড হতাম, তাহলে কিন্তু আমি ওটাকে ব্যাখ্যা করতে পারতাম। এই এক্সপ্লেনেশনের জন্যই আসলে আমাদের এই জিনিসগুলি লাগবে, সেগুলি পরবর্তীতে আসবে। বাট আমি এক কথাই বলে দিলাম যে এআই ইজ ব্লেসিংস, নট কম্পিটিটর, কোনোভাবেই না। এটা আমার ব্যক্তিগত মতামত, এবং আমি বিশ্বাস করবো যে এটাই আলটিমেটলি হবে। রাসেল আহমেদ, সেটি হলো যে এআই কিছু কিছু চাকরি তো বন্ধ হয়ে যাবে। টাইপিস্ট যারা ছিলেন তাদের কাজ তো কম্পিউটার আসার পরে অনেকটাই বন্ধ হয়ে গেছে, প্রায় 99% এখন আর টাইপিস্ট নেই, তাদের চাকরিতে নেই। তার মানে কিছু কিছু জায়গায় তো কিছু কিছু চাকরি বন্ধ হয়ে যাবে, কিছু কিছু কাজ বন্ধ হবে, কিন্তু নতুন কাজের হয়তো ক্ষেত্র তৈরি হবে। সেক্ষেত্রে সফটওয়্যার ডেভেলপ, যেটি খুবই গুরুত্বপূর্ণ, অনেক মানুষের ক্যারিয়ার এটাতে জড়িত, সেই সফটওয়্যার ডেভেলপমেন্ট তাদের চাকরি কি থাকবে? মানে ফিউচারটা তাদের কি দেখছেন? থ্যাংক ইউ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন। ফার্স্ট অফ অল আই জাস্ট ওয়ান্ট টেল দ্যাট সফটওয়্যার ডেভেলপমেন্টটা হচ্ছে কি ফিউচার প্রুফ একটা ক্যারিয়ার। এর মানে হচ্ছে কি সফটওয়্যার ডেভেলপারের জব কোনোদিনই শেষ হবে না, কাজের ধরনটা পাল্টাবে। কারণ আমরা যখন সফটওয়্যার ডেভেলপার বাহির থেকে দেখি, আমরা মনে করি যে সফটওয়্যার ডেভেলপারের কাজ হচ্ছে গিয়ে কোড লেখা, বাট অ্যাকচুয়ালি সফটওয়্যার ডেভেলপারের কাজটা যদিও কোড লেখা ফার্স্ট ডিউটি, বাট সে আসলে কোডের মাধ্যমে কি করছে, সে একটা প্রবলেম সলভ করছে। সো ওয়েন ইটস কাম টু সফটওয়্যার ডেভেলপমেন্ট, আমাদের যেটা আমরা দেখি ওয়েব অ্যাপ্লিকেশন যে প্রবলেমগুলো আছে, একটা বিজনেসের যে প্রবলেমগুলো আছে, সফটওয়্যার ডেভেলপাররা এই প্রবলেমটা সলভ করতেছে। এখন এই প্রবলেম সলভিং স্কিলটা
সফটওয়্যার ডেভেলপমেন্টের কোর স্কিল হবে। এখন চেঞ্জটা কোথায় আসতেছে তাইলে, আগে যেটা হয়তো সফটওয়্যার ডেভেলপাররা যখন কোড লিখতো তা দেখা যেত কিছু কোড নিজে লিখতো, কিছু কোড গুগল থেকে নিয়ে আসতো, স্ট্যাক ওভারফ্লো থেকে নিয়ে আসতো এবং এটাকে কনফিগার করতো। বাট উইথ এআই আমাদের এত কষ্ট করা লাগতেছে না। আমি যদি মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিওতে কাজ করি, কপাইলট আছে মাইক্রোসফটের, এখন খুব বেশি ট্রেন্ডিং টুলস হচ্ছে গিয়ে লাভেবল এবং হচ্ছে গিয়ে ক্লড। সো ক্লডের মাধ্যমে আপনি প্রম্পট লিখতেছেন এবং প্রম্পট লিখলে আপনাকে সে কোডটা স্নিপেটটা দিয়ে দিচ্ছে। সো এজ এ সফটওয়্যার ডেভেলপার তাকে আর কষ্ট করে স্নিপেট মানে কোডটা লেখা লাগতেছে না, সে কোডটা পেয়ে যাচ্ছে। বাট অল দো স্মল পিসেস সামওয়ান হ্যাভ টু পুট ইট টুগেদার, এবং সফটওয়্যার ডেভেলপারের কাজটাই হয়ে যাবে এখন এই পিসগুলাকে টুগেদার পুট করা, কনফিগার করা এবং ফাইনালি রান করা। আমার একটা খুব মজা একটা এক্সাম্পল মনে হয়েছিল রাকিব ভাইয়ের রাকিব ভাই এক্সাম্পলটা থেকে, যে আইবিএম এর মেশিন। আগে যখন ফার্স্ট আইবিএম এর কম্পিউটার আসলো, একটা রুমে দেখা গেল আইবিএম এর কম্পিউটারে 2টা পিস ছিল। একটা পিসে হচ্ছে গিয়ে লজিক ডেভেলপ করা হইতো, আর একটা পিস ছিল হচ্ছে গিয়ে রান করা হইতো। বিশাল বিশাল একটা রুমের মধ্যে বিশাল বিশাল কম্পিউটার। সো একটা আইবিএম মেশিনে, মেইন ফ্রেম মেশিনে আপনি লজিকটা ডেভেলপ করতেছেন, দেন ওই লজিকটা নিয়ে আপনি একটা মেশিনে যাচ্ছেন এবং আপনি রান করতেছেন এবং আপনি মনে মনে চিন্তা করতেছেন যাতে এইবার কাজটা হয়ে যায়। কাজটা না হলে যেটা হবে, আপনাকে ওই রুম থেকে আবার যেতে হবে লজিক ডেভেলপমেন্টের রুমে, আবার লজিক ডেভেলপ করতে হবে এবং ব্যাক করে আসতে হবে এবং রিটার্ন করতে হবে। সো নাও হোয়াট হ্যাপেন, আমাদের মডার্ন টেকনোলজিতে আসলে ওই ব্যাপারটা নাই। আমরা ইক্লিপসে অথবা যে কোনো আইডি আমরা কম্পাইলেশনটা একই সাথে করতে পারছি। এই ব্যাপারটাতে নেক্সট আপডেট হচ্ছে এর সাথে, যেখানে আপনার স্নিপেট গুলো চলে আসতেছে, আপনি এই স্নিপেট গুলো কনফিগার করতেছেন এবং ওই কনফিগার করে আপনি প্রবলেমটা সলভ করতেছেন। একটু অ্যাড করব যে আমরা সফটওয়্যার ডেভেলপারের শুধু কাজ কোড লেখা না, কোড লেখার কাজটা আমরা দিয়ে দিব এখন এআই কে, এবং এআই আমরা ফ্রম দ্য রিসার্চ এবং প্র্যাকটিক্যাল ওয়ার্কে আমরা দেখতে পারতেছি কোডটা আসলে হিউম্যান থেকে এআই আর অনেক ভালো লিখতেছে, নির্ভুল হচ্ছে, আর এরর রেটটা কমে যাচ্ছে। কোডের যে স্ট্যান্ডার্ড লেখার যে প্যাটার্নটা, এটার এআইটা অনেক ভালো প্যাটার্নে লিখতে পারতেছে দেন এই হিউম্যান। বাট যেখানে হিউম্যান ইনভলভমেন্ট চলে আসছে সেটা হচ্ছে সিস্টেম ডিজাইনে, ক্লাউড আর্কিটেকচারিং এ, তারপর ডেটাবেস প্ল্যানিং এ, যে এপিআই ইন্টিগ্রেশনে, সিকিউরিটি সিস্টেম ডেভেলপমেন্টে, এই যে প্রবলেম সলভিং গুলাতে। সো সফটওয়্যার ডেভেলপারের রুলটা, পজিশনটা রিডিং হয়ে যাচ্ছে, যেখানে more focusing on coding, there will be more focusing on problem solving to understand the system, understand the requirement, and running the AI, manage the AI to do the things. আর এখন ওয়ার্কফোর্স, বিভিন্ন কোম্পানিতে ওয়ার্কফোর্সের মধ্যে এখন 77% কোম্পানি ওয়ার্কফোর্সে এআই আপস্কিলিং করার চেষ্টা করতেছে। সফটওয়্যার ডেভেলপার এক্সাম্পল, আমি হ্যাজ ফান্ডে কাজ করি 0.72-তে, আমাদেরকে আর ম্যানেজাররা পুশ করতেছে যে তুমি এখন ভিজুয়াল স্টুডিওতে কাজ না করে তুমি এখন ক্লডে কাজ করো, নেক্সট স্প্রিন্টে এই ফিচারটা ক্লডে করতে হবে। এরকম মানে কোম্পানি থেকেই পুশ আসতেছে যে যাতে করে আমরা গতানুগতিক সফটওয়্যার ডেভেলপমেন্ট থেকে বের হয়ে মোর এআই প্রম্পট ইউজ করে, ক্লড ইউজ করে আমরা সফটওয়্যার ডেভেলপমেন্ট গুলো করতে পারি। সেক্ষেত্রে ডেফিনেটলি আমি বলবো সফটওয়্যার ডেভেলপমেন্ট এখনো ফিউচার প্রুফ ক্যারিয়ার। এবং নাও হোয়েন ইজ কামিং টু দ্য কনফিগারেশন, আপনি যদি বেসিকটা না জানেন, আপনি যদি পাইথন, জাভা বা সি শার্পের বেসিকটা না জানেন, তাহলে আপনি এই কনফিগারেশনটা করতে পারবেন না। এবং বেসিকটা জানতে হইলে ইউ হ্যাভ টু গেট ট্রেন্ড। আপনার বেসিকটা জানতে হবে যে কিভাবে লজিকগুলো কাজ করে। যখন আপনি বেসিকটা জানবেন তখনই আপনি এআইটাকে ইউটিলাইজ করতে পারবেন। সেক্ষেত্রে সফটওয়্যার ডেভেলপমেন্ট লার্নিং প্যাটার্নটাও হয়তো একটু চেঞ্জ হচ্ছে, বাট এটা এরকম না যে আমি এআই চলে আসছে আমার সফটওয়্যার ডেভেলপমেন্ট শিখতে হবে না। উই হ্যাভ টু লার্ন দ্য বেসিক। আগে যেমন অনেক সময় নিয়ে শিখতে হতো, অনেক বিশদ শিখতে হতো, অনেক বিস্তারিত শিখতে হতো, এখন কি সেই কোডিং এর বিষয়গুলো অনেক বিস্তারিত শিখার, মানে বেসিকটা শিখে কি আপনি এখন সফটওয়্যার ডেভেলপার হিসেবে কাজ করতে পারবেন? এক্সাম্পল বলে, আমরা আপস্কিলে কোর্স ডিজাইন করছিলাম, নতুন বেশ কিছু কোর্স আসছে, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ডেটা ইঞ্জিনিয়ারিং, সাইবার সিকিউরিটি, এআই প্রম্পট ইঞ্জিনিয়ারিং এবং কিউ অটোমেশন থেকে শুরু করে। এবং আগে আমাদের কোর্সের লেন্থগুলো ছিল 6 মান্থ। এখন দেখা গেল উইথ অল দোজ এআই টুলস কামিং ইন দ্য পিকচার, লিটারালি আমাকে একজন ট্রেনার যিনি মডেলগুলো নিয়ে কাজ করতেছেন টু কম্পাইল, উনি বলতেছে যে আসলে আমি 6 মাস কি শেখাবো, এখন 6 মাস শেখানোর মধ্যে আসলে ম্যাটেরিয়ালস নাই। তো দেখা যাচ্ছে 6 মাসের ট্রেনিংটা চলে আসতেছে ইন 3 মান্থ অর 4 মান্থ। সো দেখা যাচ্ছে অনেক কম সময়েই অনেক কিছু শিখে ফেলতেছে, বা সিলেবাসটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে, যেখানে সিলেবাসে মোর এআই ড্রিভেন টেকনোলজি চলে আসতেছে, বেসিকটা শেখা, কিভাবে এআইটাকে ইন্টিগ্রেট করা সেটাকে শেখা, এন্ড দেন ইউ আর গুড টু গো টু মার্কেট। তো
তার মানে এআই আপনার পুরো সফটওয়্যারটা তো ডেভেলপ করে দিতে পারছে না, আপনাকে হয়তো একটা অংশ সহজ করে দিচ্ছে, সহজ করে দিচ্ছে। সময়টা আপনার কম লাগছে, নির্ভুল হচ্ছে, কিন্তু ম্যান সেখানে এখনো ইম্পর্টেন্ট। দ্যাটস কারেক্ট। ওকে, আমি রাকিব আহমেদ একটু আপনার কাছে যাই। একটা তো ডেভেলপমেন্টের বিষয়টা গেল, কিন্তু এরপরে তো কিউ টেস্টিং এর একটা বিষয় চলে আসে। তাদের ফিউচারটা কি? তাদের ফিউচার আছে নাকি সেটাও আপনি সফটওয়্যার ডেভেলপ করে এআই কে দিয়ে দিলেন, তুমি বলে দাও এটা ঠিক আছে কিনা, এআই বলে দিল হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এই জায়গায় ভুল আছে? না, এইখানে আমি একটু বলবো যে প্রোডাক্টিভিটি যদি আপনি চিন্তা করেন, বা আপনি যেটা বলছেন যে এটা এআই ডেভেলপ করার পর এটা ভুল করা বা ঠিক করার যে কাজটা, এখন একটা এআই জেনারেটেড ডিভাইসকে, এআই জেনারেটেড ডকুমেন্টকে আপনি এআই জেনারেটেড কোয়ালিটি টেস্টিং এর মধ্যেই যাবেন, কারণ ডেভেলপমেন্টের কিছু কোড থাকে। যেমন আমরা, মানে আমি খুব ভেরি রিসেন্ট, রাসেল আমার থেকেও এই ব্যাপারে অভিজ্ঞ অনেক বেশি, কারণ আমার মনে হয় যে এখন আমি একদম লেম্যান হিসাবে আমি একটা ডকুমেন্ট দেখলে আমি কিন্তু এটা বুঝতে পারি, চোখে দেখে বুঝতে পারি যে এটা এআই দিয়ে করা হয়েছে। রাইট, যে কোনো এটা আমাদের করা যায়। সাংবাদিকতা হ্যাঁ, এআই রিলেটেড হ্যাঁ, কোনো এটা কিছু হলে আমরা দেখলে বুঝতে বোঝা পারি যায়। যে এটা এটা এআই দেখলে দিয়ে করা বোঝাই হচ্ছে। যায় যে এটার পরে এটা, এটার পরে এটা, এটার পরে একদম সিস্টেমেটিক। হিউম্যান এরর বলে একটা ব্যাপার থাকে, এই হিউম্যান এররটা কিন্তু অনেক সময় আমরা ওভারলুক করি যখন এটাকে দেখি যে না এটা ইমোশনের সাথে অ্যাটাচ করে, রাইট, যে আমিও একটা হিউম্যান। আমি যখন দেখি, আমি দেখি যে যে মানুষটা দিচ্ছে সে তার নামটা কি, সে কি মুসলিম কিনা, তার নামের মধ্যে দেখতে চাই। তো এই ইমোশনাল অ্যাটাচমেন্টটা যতক্ষণ থাকে ততক্ষণ একটা মানুষের ওই হিউম্যান এরর গুলিকে আমরা ওভারলুক কিছু কিছু জায়গায় করতে পছন্দই করি। Okay. কিন্তু এআই কিন্তু এটা করে না, কারণ ওকে বলেই দেয়া আছে যে ডোন্ট গো টু দিস ওয়ে। সো ওই জায়গাটায় অবশ্যই আপনাকে চিন্তা করতে হবে যে ব্যাকএন্ডে আমার কিউএ বা আপনার কিভাবে হচ্ছে, কারণ ওই জায়গাটাই আপনি যদি কিউএতেই যদি আপনি এআই বসান, অবশ্যই সেখানে আপনাকে আরো স্কিলড হতেই হবে। Okay. কারণ আপনি চোর ধরতে গেলে চোরের মাথায় কি ঘটছে সেইটা যদি পুলিশ না জানে তাহলে পুলিশ চোর ধরতে পারবে না। আসলে চুরি করাটা তো ঠেকানোর, মানে চুরি হওয়ার পরে এটাকে কিউরেটিভ বলি, বাট প্রিভেন্টিভ বলি আমরা এটাকে, বা প্রেডিক্টিভ বলি হচ্ছে যেটাকে আমরা ইন্টেলিজেন্স বলি, পুলিশ ইন্টেলিজেন্সিং বা ইন্টেলিজেন্স পুলিশ বলি, যে আগে থেকে আমাকে বুঝে যেতে হবে যেটা কি হতে পারে। সেই অনুযায়ী যদি আমি ব্যাপারটাকে আগায় নিয়ে আসি বা এখানে রাখি, তাহলে আপনার কাছে মনে হয় মানে আমার মনে হয় যে এটা দর্শকদের কাছে clear হবে। ওকে, এটি আমি আসবো আপনার কাছে। তারপর আরেকটা প্রশ্ন একটু করি, সেটা হলো যে এআই ডেভেলপাররা কি রিপ্লেস হচ্ছে নাকি এটা প্রোডাক্টিভিটি বাড়াচ্ছে বলে আপনার কাছে মনে হয়? কখনোই না, এটা বাড়াচ্ছে, 100% বাড়াচ্ছে। যে কোনো প্রফেশনে আপনি যান না কেন, আপনি আজকে লতে যান, আইন বা জুডিশিয়ারিতে যান, আপনি কনভেনশনাল জুডিশিয়ারিটা কি সিস্টেম, যে আপনি একটা কেস ফাইল করবেন, সেই কেসটা ফাইল করার জন্য একটা লয়ার, সাকসেসফুল লয়ার, তার প্রতিদিন হয়তো বা 10টা মামলা আসে। ওকে, সে 10টা মামলার কেস ফাইল রেডি করার জন্য তাকে 10 জন সহকারী অ্যাসিস্ট্যান্ট লাগে। এখন কিন্তু সেটা লাগবে না। আর তাহলে কি অ্যাসিস্ট্যান্টরা চাকরি হারাবে? না, অ্যাসিস্ট্যান্টও সে তো লাইসেন্সড, সে দেখছে যে তার বস যেভাবে করছে সে নিজেও কিন্তু নিজে ইন্ডিভিজুয়ালি ইন্ডিপেন্ডেন্টলি একটা কেস ফাইল করতে পারবে। আচ্ছা, তার ওই যে ট্রেনিং এর যে ব্যাপারগুলি, সেই জায়গাগুলিতে সে মানে কিছু পয়েন্ট থাকবে, সেই পয়েন্টগুলি জাস্ট মেক শিওর করলে সে নিজেও একটা কেস ফাইল রেডি করতে পারবে। প্লাস মামলা যখন চলে তখন কিন্তু জাস্টিসরা, যারা অনারেবল জাস্টিস থাকেন, তারা রেফারেন্স চান যে একটা মামলায় এই ইতিপূর্বে এরকম মামলায় কোন ধরনের, হয়তোবা দিল্লি কোর্টে অথবা ইংল্যান্ডে অথবা কোন দেশে কোথাও এরকম একটা মামলায় এরকম সাজা বা কি ধরনের কনভিকশন বা ভার্ডিক্টটা কি ছিল। তো ওইটা খোঁজার জন্য দেখবেন যে বিএলডি বা ডিএলআর আমাদের দেশে যেমন মোটা মোটা বই খুঁজে 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 পড়তে হয়, এআই কিন্তু আপনাকে ওই কাজটা করে দিবে। রাইট, অর্থাৎ একজন জাজ তো লাগবেই একটা রায় ঘোষণার জন্য, সেখানে একজন এআই আমরা বসাতে না। পারবো না। আপনার পক্ষে কথা বলার জন্য একজন অ্যাটর্নি লাগবে, সেখানে এআই কে আমরা বলতে পারবো না তুমি না। করে দাও। কিন্তু অ্যাটর্নি যেটা করতে পারেন, আগে হয়তো দিনে তিনি 5টা ফাইলের নোট নিতে পারতেন, এখন তিনি 50টা নিতে পারবেন। সেম জিনিসটা আমি আমার ব্যক্তিগত লাইফ থেকে একটা উদাহরণ দিচ্ছি। আমার বাবা অসুস্থ ছিলেন বগুড়াতে একটা হাসপাতালে। আমার বাবা অসুস্থ হলেন, তার একটা সিটি স্ক্যান করানো হলো। সিটি স্ক্যানের রিপোর্টে যখন ডক্টর রিপোর্ট লিখছেন, ওনার সাথে 2 জন অ্যাসিস্ট্যান্ট ছিল। সম্ভবত এটা সন্ধ্যার দিকের ঘটনা, বিকেল সন্ধ্যার দিকে। আমি তখন ওই ল্যাবে উপস্থিত ছিলাম। আমার বাবার যে সিটি স্ক্যানের প্লেটগুলি দেখে
ওনারা আলোচনা করতেছেন যে স্যার এটা তো এরকম মনে হচ্ছে, এটা কি এটা হতে পারে, এটা কি এটা হতে পারে? কয় হ্যাঁ হতে পারে, স্পেশালিস্ট বলছেন এটা হতে পারে। তো স্যার এটা কি টিবি হতে পারে? বলে হ্যাঁ টিবি হতে পারে। বলে স্যার জ্বর আছে বা সিমটমের সাথে মিলে আলটিমেটলি তারা আমার বাবাকে টিবি ডিক্লেয়ার করলেন, তারা একটা টিবি হয়েছে। তাহলে টিবির ওষুধ কি? তাকে ওই বড় বড় ক্যাপসুল ওই স্টেরয়েড দাও। ওকে। এবং মজার ব্যাপার হচ্ছে স্টেরয়েড খেয়ে 3 দিনের মাথায় আমার বাবার জ্বর ভালো হয়ে গেল। আসলে এটা তো স্টেরয়েডের রিয়াকশন ছিল। ওকে। 15 দিন পরে জ্বরটা আবার ব্যাক করলো। তখন গিয়ে আমরা বুঝলাম যে এটা আসলে আব্বার ওটা টিবি ছিল না, এটাকে আমরা বলি মেজিনটেরিক প্যানিকুলাইটিস। একটা হলো ডিজিজ যেটা পোস্ট অপারেটিভ কেয়ার যদি প্রপারলি না হয়, হাইজিনিক না হয়, তাহলে ওই রোগটা হয়, যেটা আপনার শরীরের ভেতরে চর্বিগুলি ক্লট হয়ে যায়, শক্ত হয়ে যায়। এবং আব্বার সেই ঘটনাটাই ঘটেছিল। ওই সময়ে বিকেল 5:30 6টার সময় ডাক্তার যখন বাড়ি যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, যখন সে টায়ার্ড, ওই সময় যদি আপনি এআই কে ওই দায়িত্বটা দিতেন, আমার বিশ্বাস প্রপার ডায়াগনোসিসটা হতো। এবং এই এক্সটেপলেটটা আপনিও যদি ছবি তুলে এআই কে দিয়ে দিতেন, এআই টাচে হয়তো ভালো একটা এআই অ্যানালাইসিস আপনাকে আরো আপনাকে কিছু দিত। প্রশ্ন করতো। আপনি যখনই কোনো কিছু এআই তে লিখবেন, ও কিন্তু আপনার ডকুমেন্টের শেষে 3টা 4টা প্রশ্ন করে। তখন ওই প্রশ্নগুলির উত্তর দেওয়ার জন্য আপনাকে ওই পরিমাণে স্কিল হতে হবে। ওকে। আবার কিন্তু লিখে দেয় যে এআই অলওয়েজ নট রাইট, বা এরকম এআই ক্যান ডু মিস্টেক, এটা কিন্তু লিখে দেওয়া হয়, একদম সংবিধিবদ্ধ সতর্কীকরণ। এটা জানতে হবে, ওষুধের গায়ে যেমন লেখা থাকে। ঠিক আছে? সো আপনাকে ওইটা এআই ব্যবহার যে করবে, সে যেন ওইটা জেনে এসে ব্যবহার করে। আপনি Okay. ওষুধ খাবেন, ওষুধের ইয়েটা সাইড ইফেক্টটা জেনে কিন্তু আপনি ওষুধ খাবেন। ডাক্তার দিয়ে দিল, আপনি খেয়ে নিলেন, ওই ডাক্তার তো ওই সন্ধ্যাবেলার ডাক্তারও হতে পারে। ওকে। তার মানে প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য অবশ্যই, অবশ্যই এর অবশ্যই। সহযোগিতা নেওয়া যেতে পারে, অবশ্যই। কিন্তু একজন ডক্টরকে আপনার লাগবেই শেষ পর্যন্ত। আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে আসি, তারপর আবার গল্প করবো। দর্শক, আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গে থাকুন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি দি ভিউজ অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম এই এআই এর যুগে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে টেক স্কিল কেন আগের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। অর্থাৎ আগে যতটা গুরুত্বপূর্ণ ছিল, এখন আপনাকে আরো গুরুত্ব দিয়ে এই স্কিলটা অর্জন করতে হবে। এই বিষয়টি নিয়ে আমরা কথা বলছিলাম আপ স্কিল কনসালটেন্সি নিউ ইয়র্কের সিও রাসেল আহমেদ এবং পলিসি অ্যাডভাইজার রাকিব আহমেদের সাথে। আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। রাসেল আহমেদ, আপনার কাছে যাই, সেটা হলো বিজনেস অ্যানালিস্ট। জি, এটি এখন এআই যুগে কতটা গুরুত্ব বহন করছে? নাইস, ভেরি গুড কোয়েশ্চেন। সো দিস ইজ অ্যানাদার জব। যেরকম সফটওয়্যার ডেভেলপমেন্ট ছিল, যেটা কখনো রিপ্লেসেবল না, বিজনেস অ্যানালিস্ট এই জবটাও কখনোই রিপ্লেসেবল হবে না। কারণ বিজনেস অ্যানালিস্ট এই স্কিল সেটে, এই জবে মেইন কাজটাই হচ্ছে গিয়ে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টগুলো কালেক্ট করা এবং এটাকে মডিফাই করে ডেভেলপাররা আন্ডারস্ট্যান্ড করতে পারে এরকম একটা ফরম্যাটে উপস্থাপন করা। এবং সেই ক্ষেত্রে আমরা যখন কর্পোরেট ইউএসএ ইআরপি গুলো দেখি, বা আমরা যে মেডিকেল সায়েন্স, একটু আগে একটা এক্সাম্পল আসলো যে কিভাবে মেডিকেল সায়েন্সে এআই ইউটিলাইজ করে আরো ভালোভাবে রোগ নিরাময় করা যায়। সো ইউএসএ যে হেলথ কেয়ার কোম্পানিগুলো আছে, হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি আছে, তারপরে ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি আছে, এদের যে ইআরপি গুলো আছে বা সিআরএম গুলো আছে, অ্যাপ্লিকেশন আছে, দে আর মাচ মোর কমপ্লেক্স দেন উই থিঙ্ক। এদের এতগুলা লেয়ার আছে এবং এতগুলা, কারণ একটা যখন ডিসিশন দিচ্ছে যেখানে হিউম্যান লাইফ ইনভলভ হেলথ কেয়ারে, ওই সিস্টেমগুলো অনেকগুলো লজিক থাকে। সো সেই ক্ষেত্রে এই বিজনেস অ্যানালিস্টের জবটাও ভেরি মাচ সিকিউর। বাট এখানে যে বিজনেস অ্যানালিস্ট জবের সব থেকে রাফ পার্ট ছিল ডকুমেন্টেশনটা। দেখা যেত যে দে হেট টু ডকুমেন্ট, অথবা ডকুমেন্টেশন অনেক প্রপারলি ছিল না। সেই ডকুমেন্টেশনে এআইটা আসবে এবং ইট উইল বি ভেরি মাচ হেল্পফুল। এবং ডকুমেন্টেশনগুলো আর একটু প্রপার হবে, যেহেতু এআই, চ্যাটজিপিটি বা জেনারেটিভ এআই ইজ ভেরি পপুলার, ডকুমেন্টেশনগুলো আর একটু সহজ হবে। বাট কোর যে ডিসিশন মেকিংটা আছে এবং কোর যে প্রবলেম আন্ডারস্ট্যান্ডিংটা আছে, এই ব্যাপারটা উইল বি ডান বাই হিউম্যান। আমি একটু অ্যাড করি, যেটা সফটওয়্যার টেস্টিং এর সাথে রাকিব ভাই যেটা বলছিল। সো সফটওয়্যার টেস্টিং এও ব্যাপারটা যেভাবে চেঞ্জ হচ্ছে, এজ এক্সাম্পল আপনার আগে 2000 টেস্ট কেস ছিল। 2000 টেস্ট কেসের মধ্যে আপনার যখন 50টা টেস্ট কেস ফেল করলো, একজন কিউএ ইঞ্জিনিয়ারকে ইন্ডিভিজুয়ালি 1 by 1 টেস্ট কেস যাওয়া লাগতো, বাট 50টাকে যেতে হতো। বাট এখন এজ এ টুলস চলে আসছে, লাইক রিপোর্ট পোর্টাল। রিপোর্ট পোর্টাল যেটা করতেছে, সে ওই 50টা টেস্টকে এআই দিয়ে টেস্ট রেজাল্টটাকে অ্যানালাইসিস করতেছে, করে ওইটাকে ক্যাটাগরাইজ করে দিচ্ছে যে 7 ক্যাটাগরি।
তো দেখা যাচ্ছে যে 50টা টেস্টে যাওয়া লাগতেছে না, ওই 60টা ক্যাটাগরি থেকে বুঝতে পারতেছে যে এই 60টা ক্যাটাগরিতে ফেলগুলা হয়েছে, এবং এআই ওইখানেই থামতেছে না, এবং বাকি যে টেস্টগুলো পাস করেছে 700টা টেস্ট বা 750টা টেস্ট, সেইখানেও সে বলে দিচ্ছে যে কোন কোন টেস্ট কেসগুলো ফ্লিকি ছিল, কোন কোন টেস্ট কেসগুলো উইকার ছিল। ইন দ্য টু দ্যাট সফটওয়্যার QA engineer, he can go and review those test cases এবং he can make those strength. সো এই ওভারঅল দেখা যাচ্ছে টেস্টিং ফেজেও এসে সফটওয়্যার এআই ইন্টিগ্রেশন গুলা বা এআই টুলস গুলা লাইফটাকে সহজ করে দিচ্ছে, প্রোডাক্টিভিটি বাড়িয়ে দিচ্ছে। এডিশন টু দ্যাট এখানে একটা প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে কি আগে যেখানে 10 জন সফটওয়্যার টেস্টার লাগতো, একই কাজটা এখন হয়তো বা 5 জন বা 6 জন সফটওয়্যার টেস্টার করে ফেলতে পারতেছে। এটা শুধু সফটওয়্যার টেস্টারের জন্য না, বিজনেস অ্যানালিস্ট, সফটওয়্যার ডেভেলপার, ডেটা অ্যানালিস্ট, সবগুলো পজিশনের জন্য যে হিউম্যান মানুষের পরিমাণটা কমে যাচ্ছে। একটু ডিফারেন্ট এক্সাম্পল সেট করব। আফটার প্যান্ডেমিকে আমি বলবো যে আইটি বুম ছিল, এত বুম ছিল যে অস্টিন টেক্সাসে বাড়ির দাম যেগুলো ছিল 500K, 500K ওই বাড়ির দামগুলো হয়ে গেছিল 800K। কারণ এজ ইউ নো অস্টিন ইজ এ টেক হাব, সব টেক কোম্পানি ওইখানে, সবাই ওইখানে চলে যাচ্ছিল এবং এই বুমটা হইছে। আফটার প্যান্ডেমিক এই 800-900K বাড়িগুলাই যখন টেকের একটু এআইতে চলে আসলো, 800-900 বাড়িগুলো এখন দাম চলে আসছে 700K 600K। সো লিটারালি হাউস ওনাররা দেখতেছে যে ওদের বাড়ির দাম কমে গেছে। সো এই যে ইনফ্লুয়েন্সটা সেটা শুধু সফটওয়্যার ডেভেলপমেন্ট সেক্টরে স্টপ থাকতেছে না, এটা প্রত্যেকটা সেক্টরকে ইনভলভ করবে এবং প্রত্যেকটা সেক্টরে এমপ্লয়ীদের প্রোডাক্টিভিটি বাড়িয়ে দিবে। কম এমপ্লয়ি লাগবে বেশি কাজ করার জন্য। সেক্ষেত্রে আমি অফকোর্স বলবো, আগে যে আমি এক্সাম্পলটা দিয়েছি যে প্রত্যেকটা কোম্পানি এখন আপস্কিলিং, এআইতে আপস্কিলিং করাটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। আমি ওইটাকে আবারই রিইনফোর্স করব যে যতটুকু পারা যায় যে যে প্রফেশনে আছেন ওই প্রফেশন রিলেটেড এআই টুলস কি এসেছে ওই টুলসগুলো শিখা এবং ওই টুলসগুলোকে কিভাবে আপনি ইউটিলাইজ করবেন ইন ওয়ার্ক প্লেস, এই চ্যালেঞ্জটা সলভ করাটা বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু এই যে 10 জনের জায়গায় 5 জন কাজটি করতে পারছে, তাহলে তো বাকি 5 জন বেকার হয়ে যাচ্ছেন, তারা কি করবেন? ওই জব পজিশন গুলো কমে যাচ্ছে। এক্সাম্পল, আপস্কিল বাংলাদেশে আমাদের যে সফটওয়্যার ডেভেলপমেন্ট টিম আছে, আগে দেখা যেত 6 থেকে 7টা সফটওয়্যার ডেভেলপমেন্ট টিম 10 পিপলসে যে সফটওয়্যার ডেভেলপ করতে পারতো, আমরা 4 থেকে 5টা সফটওয়্যার ডেভেলপমেন্টের টিমকে দিয়েই একই কাজটা করে ফেলতে পারতেছি। ভিডিও এডিটিং থেকে শুরু করে, গ্রাফিক ডিজাইন থেকে শুরু করে, ইভেন লগো মেকিং থেকে শুরু করে, এই কাজগুলা এআই এর হেল্প চলে আসায় 5 জনের জায়গায় 3 জনকে দিয়ে কাজটা হয়ে যাচ্ছে। সো এইটা একটা ওভারঅল ইম্প্যাক্ট পড়বে ইন দ্য ওয়ার্কফোর্স, এবং এইখানে গভর্নমেন্ট লেভেলে, পলিসি লেভেলে অনেকগুলা কাজ চলে আসবে। দে হ্যাভ টু ফাইন্ড দ্য অল্টারনেটিভ এমপ্লয়মেন্ট এন্ড আদার থিংস অ্যাজ ওয়েল। ওকে, আমরা একটু আপনার কাছে সাইবার সিকিউরিটি নিয়ে শুনি রকিব আহমেদ। সেটি হলো যে এটি থাকবে তো, নাকি এখানেও দেখা যাবে এআই এসে সবকিছু উলটপালট করে দিচ্ছে? জুয়েল ভাই, পৃথিবী যতদিন থাকবে ততদিন চোর থাকবে, আর চোর যতদিন থাকবে ততদিন পুলিশও থাকবে। ওকে, এখন সেটা ওই পোশাক পরা রাস্তায় পুলিশিং হোক আর ডিজিটাল পুলিশিং মানে সাইবার সিকিউরিটি হোক, when security is concerned then there is a policing, and cyber security is concerned then cyber security specialist, I mean there is another policing. ওকে, so এটা নিয়ে কোনো দ্বিমত থাকার কোনো সুযোগ নেই। না মানে বিষয়টা হলো যে এটা কি পার্সন থাকবেন, নাকি প্রযুক্তি এখন আপনাকে সবকিছু সেট করে ফেলবে, আপনাকে ম্যান কোনো সহযোগিতা লাগবে না? প্রযুক্তি আপনাকে সহায়তা করবে, ওকে, পুলিশিং এ সহায়তা করবে। কিভাবে করবে আমি ছোট্ট একটা উদাহরণ দিই। ধরেন আমি যদি বাংলাদেশের পার্সপেক্টিভে চিন্তা করি, আমাদের পুলিশিং, স্মার্ট পুলিশিংটা কি? প্রেডিক্টিভ, যে আগে থেকেই জেনে যাওয়া যে ওখানে একটা অপরাধ মানে কাউন্টার টেররিজম কিভাবে কাজ করে, সিটিসি কিভাবে কাজ করে, সারা ওয়ার্ল্ডে ইন্টেলিজেন্স কিভাবে কাজ করে, তারা আগে থেকেই ওইটাকে জেনে যায়। তো জানার যে কারণটা কিভাবে জানতে পারে, তারা একটা অ্যানালিটিক্স করে, তারা একটা ডেটা অ্যানালিটিক্স করে। কিভাবে করে? ধরেন আমি যদি আজকে কথার কথা বলি যে 5 জন মানুষ তাদের হিস্ট্রি আছে অপরাধের, এই 5 জন মানুষ একই সময়ে ঢাকার উদ্দেশ্যে 5টা জেলা থেকে টিকিট করলো ট্রেনের, তারা এনআইডি দিয়ে একটা টিকিট করলো। তো এইটা যদি কোনো কারণে আমি যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ওখানে যদি আমি মেনশন করে থাকি যে এ হচ্ছে আমার হিট লিস্ট, আমার লিস্টিং,
সো দেখা যাচ্ছে যে ও কিন্তু আলটিমেটলি একই সময় সিমিলার মেসেজগুলি দিয়ে দিবে, এআই যেটা করে যে রিলেভেন্ট কি কি আছে প্রবাবিলিটিস গুলি তুলে নিয়ে আসে। তো তখন দেখা যাচ্ছে বলবে যে না, সেম ঘটনার সেম সময়ে আরো একজন আসতেছে ঢাকায়, এইভাবে 5 জন 5 জায়গা থেকে আসতেছে, তারা টিকিট কিনছে, তারা অমুক তারিখে তারা ট্রেনে উঠে আসবে। সো তখনই কিন্তু এটাকে পুলিশ মানে সিটিসি এভাবেই কাজগুলি করে, তারা প্রেডিক্টিভ কাজ করে। আর প্রেডিক্টিভ কাজ যেখানে দরকার সেখানে আপনার অবশ্যই টেকনোলজিকে চালানোর জন্য ওই যে টেকনোলজিকে যে নতুন নতুন করে প্রশ্ন করতে হবে, তো আপনাকে প্রশ্ন করে উত্তর নিতে হবে। আপনি এআই কে আপনি লিখে দিতে পারেন, লিখে দিলেও একটা উত্তর দিবে, কিন্তু ওইটা দিয়ে আপনি হয়তোবা একটা সার্টেন যেতে পারবেন, কিন্তু আপনি স্পেশালিস্ট হতে পারবেন না। ওকে, আপনি সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট হতে হলে আপনাকে পড়তে হবে এবং প্রশ্ন করা শিখতে হবে। যে প্রশ্ন করতে পারে সেই স্পেশালিস্ট, যে প্রশ্ন করতে পারে না সে আসলে রিডার। সিম্পলি আমার ধারণা তাই। একটা গুড কোশ্চেনিয়ার ইজ এ গুড মানে নলেজেবল পারসন। সো সেই হিসাবে যদি আমি চিন্তা করি, অবশ্যই সাইবার সিকিউরিটিটাই সবসময় থাকবে। এবং এইটা ছাড়া, এবং আপনি এআই রিপ্লেস সাইবার সিকিউরিটিকে এআই রিপ্লেস, বরং এটাকে আরো প্রেস করবে। কারণ অপরাধী তো এক জায়গায় নাই, আজকে অপরাধীর জায়গা পরিবর্তন হয়। আজকে সে ছোট্ট একটা জেলায় আছে, কালকে আরেক জায়গায়, আজকে এখানে যখন ধরা খাবে আর একটা জায়গায় চলে যাবে, ওখানে গিয়ে আপনার লোক লাগবে। সো এটা কিন্তু বাড়তে থাকবে। আপনি ডার্ক ওয়েব এখন দেখেন, পৃথিবীর সব এথিক্যাল হ্যাকিং মানে চুরি আমরা বুঝি, তাহলে এথিক্যাল হ্যাকিংটা কি? মানে যৌক্তিক হ্যাকিং, মানে এটা একটা বৈধ পন্থা। মানে আমি আসলে হ্যাকার ধরার জন্য আমাকে হ্যাকার হতে হয়, হ্যাকার সাজতে হয়, আমাকে হ্যাকার হয়ে আমাকে ডার্ক ওয়েবে থাকতে হয়। ডার্ক ওয়েবে কেনা বেচা হয় ধোলাই খালের মতো। আপনার গাড়ির পার্টস চুরি হয়ে গেছে, চোখ বন্ধ করে ধোলাই খালে যান, 2 ঘন্টা পরে গিয়ে আশা করি ওখানে পাবেন। এটা আমাদের একটা কনসেপ্ট। সো আমি আজকে যদি ডার্ক ওয়েবে থাকি, তাহলে আমি বুঝতে পারবো যে ওখানে কি ডিসকাশন হচ্ছে, সেইখান থেকে ডেটাটাকে নিয়ে আমি বুঝতে পারবো যে না, আমার বাংলাদেশে কোনো এরকম ভাবে বাংলাদেশেও কিন্তু অনেক ব্যাংকের এগুলি অ্যাডভান্স অ্যাওয়ারনেস প্রোগ্রাম ক্রিয়েট করা হয়েছিল যে তোমাদের ব্যাংকের এই জায়গাটা ভালনারেবল আছে, তোমরা এটা ঠিক করো। সো এই প্রেডিক্টিভ অ্যানালিটিক্স গুলি মানে বেসিক্যালি সাইবার সিকিউরিটি স্পেশালিস্টদের কাজ। তাদের সাইবার সিকিউরিটি স্পেশালিস্টদের কাজ কিন্তু না ওই মামলা করা, চুরি হওয়ার পরে থানায় হাজতে দেয়া, এটা পুলিশের কাজ। সো আপনি বলছেন যে সাইবার সিকিউরিটির একটা ভালো ফিউচার রয়েছে, অবশ্যই। এটি কোনোভাবে এআই রিপ্লেস করতে পারবে না, অবশ্যই না, সহযোগিতা করতে পারবে। সহজ এআই তাকে আরো বেশি স্কিল করে তুলবে, আরো বেশি পুলিশি সুরক্ষা আরো দেবে, বেশি পুলিশিং করার সুযোগ সুবিধা বাড়াতে পারবে। ওকে, সিকিউরিটি বাড়াবে কিন্তু Security রিপ্লেস বাড়াতে করবে পারবে সব দিক না। থেকে। রাসেল আহমেদ, একটু আপনার কাছে জানি, অনেকগুলো ক্যারিয়ার তো আমরা বলছি যে হয়তো পুরোপুরি শেষ হবে না, কিন্তু জনবলটা কমে আসবে, কিন্তু নতুন একটি ক্যারিয়ারের সম্ভাবনা আছে, এআই প্রম্পট ইঞ্জিনিয়ার। এটি আসলে কি, এটি কিভাবে কাজ করবে, কারা এটি হতে পারবেন, কি দক্ষতা লাগবে, এটির ভবিষ্যৎ কি? আমি বলবো আজকের এই সেশন থেকে যদি দর্শকরা যদি একটা ক্যারিয়ার সম্পর্কে জানতে চায় বা নতুন কিছু, সেটা হচ্ছে কি এআই প্রম্পট ইঞ্জিনিয়ারিং, যেটা আমাদের কমিউনিটিতে অনেক নতুন এবং এটা একটা ভালো ফিউচার আছে এবং আমরা আপস্কিলেও এটা ট্রেনিং করানো শুরু করেছি। যেহেতু আমরা দেখতেছি যে ক্যারিয়ার গুলা সেপারেট হয়ে যাচ্ছে, এক্সাম্পল সাইবার সিকিউরিটির কথা হচ্ছিল, সাইবার সিকিউরিটি এখন অ্যাপ্লিকেশন চলে আসছে, সে আপনাকে সিকিউরিটি ইন্ডেক্স দিয়ে দিবে, এআই ড্রিভেন অ্যাপ্লিকেশন, যে এই অ্যাপ্লিকেশনটা 82% সিকিউর in a percentage, which is like very much মানে threatening for cyber security analyst, কারণ মেশিনটা ওর কাজটা হয়তো 6 মাসের ছিল, the AI technology will give the work in couple of minutes or a few hours. So সেই ক্ষেত্রে এখন এআই যে ড্রাইভার হওয়া, রাইট, এআই যদি আমরা একটা গাড়ির সাথে তুলনা করি, ওই গাড়িতে একটা ড্রাইভার লাগবে। সো এআই ড্রাইভার হওয়া এই জব পজিশনটার টাইটেল হচ্ছে গিয়ে এআই প্রম্পট ইঞ্জিনিয়ার or ALML engineer. ALML engineer অনেক ব্যাক এন্ডে ডেভেলপমেন্ট শেখানো হয় এবং দেখা যায় অনেকগুলা লজিক লেয়ারে অনেকগুলা কাজ শেখানো হয়, অ্যানালাইসিস শেখানো হয়, ওটা অনেকটা ডিপ হয়ে যাবে। আর আমাদের কমিউনিটির যারা আছেন, যারা বিভিন্ন ডিফারেন্ট ক্যারিয়ার থেকে আইটিতে আসতে চান, তাদের জন্য এআই প্রম্পট ইঞ্জিনিয়ারিং ইজ এ ভেরি গুড ক্যারিয়ার, যেখানে আপনাকে এত ডেপথে যেতে হবে না। আপনারা জানেন আমাদের কমিউনিটির মধ্যে কিউ অটোমেশন ইঞ্জিনিয়ারিংটা অনেক পপুলার হয়েছিল, সিমিলার ওয়েতে আই সি ইট এআই প্রম্পট ইঞ্জিনিয়ারিং এই কোর্সটা বা এই জবটা অনেক পপুলার হয়ে যাবে, যেখানে আপনি আসলে শিখবেন
কত এফিশিয়েন্টলি আপনি প্রম্পট লিখতে পারতেছেন এবং ওই প্রম্পটের মাধ্যমে আপনি কিভাবে কাজগুলো করতে পারতেছেন। দ্যাটস প্রম্পট ইনক্লুডিং সফটওয়্যার ডেভেলপমেন্ট থেকে শুরু করে কিউএ থেকে শুরু করে অল দোজ ফেজেস। ইভেন আপনি সারপ্রাইজ হবেন লাভেবল দিয়ে এখন শুধু প্রম্পট লিখে লিখে আপনি একটা অ্যাপ্লিকেশনই তৈরি করে ফেলতে পারবেন যেখানে আপনার কোড লেখার দরকার হবে না। সো সেই ক্ষেত্রে মার্কেট ডিমান্ড বলে রাইট নাও এই এআই প্রম্পট ইঞ্জিনিয়ারিং এটার ডিমান্ড খুবই ভালো। ইউএস এবং বাংলাদেশে বহুত জায়গাতে স্পেশালি ইউএসএ অনেকগুলা কোম্পানি এই এআই প্রম্পট ইঞ্জিনিয়ার হায়ার করতেছে যাতে করে তাদের বিজনেস লজিকটাকে নাইসলি কনভার্সন করা হয় এআই প্রম্পটে। কারণ বিজনেস লজিক ইজ এ ভেরি মাচ কমপ্লিকেটেড ওয়ান, ওইটাকে যে কোনো কেউই জাস্ট প্রম্পট লিখলে এটা মানে এই কনভারসেশনটা হবে না। সেই ক্ষেত্রে দে নিড ভেরি গুড প্রম্পট ইঞ্জিনিয়ার্স, দে নো হাউ দ্য এআই ওয়ার্ক, হাউ দিস প্রম্পটিং ওয়ার্ক, এবং যার মাধ্যমে কোম্পানিগুলো এই পজিশনগুলো ফিল করতে পারবে এবং দে ক্যান ইউটিলাইজ দ্য এআই মোর এফিশিয়েন্টলি। তিনি কি স্পেসিফিক কোনো একটি ফিল্ড সম্পর্কে প্রম্পট লেখা শিখবেন, নাকি তিনি একই সঙ্গে কিউএ টেস্টার, তিনি একই সঙ্গে সফটওয়্যার ডেভেলপার, তিনি একই সঙ্গে বিজনেস অ্যানালিস্ট, তিনি একই সঙ্গে সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট? এটা দুই ভাবে হয়। একটা হচ্ছে গিয়ে কোম্পানিগুলো কিছু কিছু পজিশনই থাকে এআই প্রম্পট ইঞ্জিনিয়ার, সো সেইখানে সে মোটামুটি ওই পজিশনটা শুধু প্রম্পট লেখা বা এই রিলেটেড টেকনোলজিগুলোকে রান করা, প্রম্পট লেখা শিখতেছে, বাট ওই রিলেটেড টেকনোলজি আছে যেগুলাকে সে ড্রাইভ করবে শিখার পরে। সেক্ষেত্রে এআই প্রম্পট ইঞ্জিনিয়ার হিসেবে সে কাজ করতে পারবে অ্যাজ এ ইন্ডিভিজুয়াল রোল, অ্যাজ এ নিউ ক্যারিয়ার। এডিশন টু দ্যাট প্রত্যেকটা ইঞ্জিনিয়ার যারা বিভিন্ন বিভিন্ন সেক্টরে কাজ করতেছে দে ক্যান লার্ন দিস এআই প্রম্পট ইঞ্জিনিয়ারিং এবং দে ক্যান ওয়ার্ক অন দেয়ার ফিল্ড টু ইনক্রিজ দেয়ার প্রোডাক্টিভিটি। এই যে ওয়ার্কফোর্স আপস্কিলিং এর যে ব্যাপারটা বলা হয়, সেক্ষেত্রে এআই প্রম্পট ইঞ্জিনিয়ারিং হয়ে যাচ্ছে যে আমি এটা শিখে আমার ফিল্ডে এসে আমি এটাকে ইউটিলাইজ করে আর একটু প্রোডাক্টিভিটি ইনক্রিজ করতে, মানে এটাকে প্রফেশনালি কাজটা করা অনেকটা তাই। কিন্তু মানে এখনো তো যারা প্রফেশনাল নয় কিন্তু চ্যাট জিপিটি, জেমিনি, বিভিন্ন এআই ব্যবহার করছেন, তারা যখন প্রম্পট লিখছেন কিছু না কিছু তো যাই লিখছেন তাই আপনার হয়তো প্রফেশনালি যিনি ইঞ্জিনিয়ার তিনি হয়তো প্রফেশনালি সেটা লেখা শিখবেন। অনেকে মনে করেন যে বাংলায় লেখা ইংরেজিতে লেখা দুটোর মধ্যে কি কোনো পার্থক্য আছে, মানে প্রোডাকশন লেভেলে গিয়ে কি কোনো পার্থক্য তৈরি হয়? ডেফিনেটলি এটা হচ্ছে ওই গুগল সার্চের মতো। গুগল সার্চ, আমি যে গুগল সার্চে সার্চ দিব আপনার সার্চের সাথে আমার সার্চের কিন্তু সেম হবে না। দেখবেন সিমিলার ওয়েতে আপনি যখন প্রম্পট লিখছেন, দা ইউ আর কনস্ট্রাক্টিং দ্য প্রম্পট, ইটস মেক এ লট অফ ডিফারেন্স বিকজ এইটা এআই সিস্টেমটা ইন্টিগ্রেট মানে আন্ডারস্ট্যান্ড করে সেটা রেসপন্স দেয়। এখানে একটা ব্যাপার বলি, আমরা যখন এআই প্রম্পট ইঞ্জিনিয়ার বলছি, চ্যাট জিপিটি, জেমিনাইতে আমরা যেভাবে প্রম্পট লিখি ওইটাও প্রম্পটিং, বাট প্রম্পট ইঞ্জিনিয়ারিং এ স্পেসিফিক টুলস ইউজ করা হয়, যে স্পেসিফিক টুলস হুইচ ইজ নট চ্যাট জিপিটি, নট জেমিনাই, বাট আদার টুলস, যেটার মাধ্যমে আপনি ওই ইন্ডাস্ট্রির কাজগুলো আর একটু ভালোভাবে করতে পারবেন। সো এটা অনেক ডাইভার্স ইমপ্লিকেশনস আছে, বাট বেসিক যদি আছে প্রম্পটিং এর বেসিকটা ঘুরে ফিরে একই রকম। এই অ্যালগরিদমটাকে আন্ডারস্ট্যান্ড করা এবং আন্ডারস্ট্যান্ড করে এমনভাবে প্রম্পটগুলা লেখা, প্রম্পটগুলা সাজানো। অ্যাজ এক্সাম্পল আপনি যদি লাভেবলের প্রম্পট লিখেন সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য, দ্য প্রম্পট ইজ লিটল বিট বিগার দেন আওয়ার ইউজুয়াল প্রম্পট। সো ওই যে বড় প্রম্পটগুলা লিখতেও কিছু মেকানিজম ইউটিলাইজ করতে হয়, মানে ওই এআই অ্যাপ্লিকেশনটাকে বোঝানোর জন্য এই ইঞ্জিনিয়ারটাকে লাগবে, যাতে করে যে এআই প্রিটি মাচ আমি যদি বলি এআই অ্যাপ্লিকেশনটা একটা গাড়ি, ওই গাড়ির ড্রাইভার হচ্ছে গিয়ে এআই প্রম্পট ইঞ্জিনিয়ার। ওকে, সো এই ক্যারিয়ারটা অনেক বেশি আপনি সম্ভাবনা দেখেন। একদম শেষের দিকে আছি, একেবারে 30 সেকেন্ড আপনার কাছে শুনবো। সেটা হলো, যদিও আমরা জানি আপনি প্রচন্ড আশাবাদী যে মানুষের জায়গাটা থাকবে, প্রচন্ড ভাবে থাকবে, এআই সেটা কখনো রিপ্লেস করতে পারবে না, কিন্তু সামনের দিনগুলোতে এমন সম্ভাবনা কি আপনি দেখছেন যে প্রত্যেকটা কোম্পানিকে ধরে ধরে বলা হবে যে তোমার স্পেসিফিক কাজগুলো আমাকে বলো, আমি সেরকম একটা ডিজাইন তোমাকে তৈরি করে দিচ্ছি, তোমার এখানে মানুষ একেবারে 1-2 জন লাগবে, বাকি পুরো কাজটাই আমি প্রোগ্রামটা সেট করে দিচ্ছি, এমন কি হবে? মানে যেভাবে এআই দৌড়াচ্ছে সামনের দিনে। অবশ্যই হবে। ওকে, পৃথিবীতে একটা জিনিস আমি আপনাকে বলে রাখি, সেটা হলো সবচেয়ে বেশি সহনশীল প্রাণী কিন্তু মানুষ, সবচেয়ে বেশি পরিবর্তনশীল প্রাণী কিন্তু মানুষ। 14,000 বছর আগে বাঘ যেমন ছিল, এখনো বাঘের প্যাটার্ন ওরকমই আছে। মানুষের প্যাটার্ন কিন্তু চেঞ্জ হয়। মানুষ হচ্ছে সময়ের সাথে সবচেয়ে বেশি অ্যাডপ্টেশন
ক্ষমতা মানুষকে আল্লাহ দিয়েই তৈরি করেছেন। সো ওই জায়গা থেকে যদি আমি চিন্তা করি, তাহলে আমার কাছে মনে হয় না কোনোদিন কোনোভাবে টেকনোলজি মানুষকে বিট করতে পারবে। মানুষই টেকনোলজি বানাচ্ছে এবং সেই মানুষই সেটা ব্যবহার করছে। আপনাকে ওই যে একটু আগে বললাম যে শক্তির তো আসলে মানে ধ্বংস হয় না, এটাকে রূপান্তর হয়। সো ওই রূপান্তরের সাথে আপনাকে যেতে হবে, যে আপনাকে আসলে সময়ের সাথে আপনি মাইনাসে যেমন যেই পোশাক পরেন আপনি 50 ডিগ্রি সেটা পরবেন না। সো আপনাকে সময়ের সাথে আপনাকে সেভাবেই তৈরি হতে হবে, অর্থাৎ আপনার স্কিলটা বাড়াতে হবে। আমরা শেষের দিকে আছি। রাসেল আহমেদ, আপনি এআই এর ভবিষ্যৎ এটি আমাদের জন্য এই মুহূর্তে ঠিক কোন জায়গাটাতে আশঙ্কার জায়গা দেখছেন, যে এই জায়গাতে এখন থেকে প্রস্তুতি নেওয়া শুরু করুন? রাইট, ভেরি ফার্স্টে প্রস্তুতি নেওয়া উচিত আমাদের। আমরা নিজেরা যে ক্যারিয়ারে আছি ওই ক্যারিয়ারে এআই ইমপ্লিমেন্টেশনটা আমাদেরকে শিখতে হবে, এআই টুলটা শিখতে হবে। এজ এক্সাম্পল, একজন সফটওয়্যার ডেভেলপার যে এআইটা ইউজ করে, ডেটা অ্যানালিস্ট ডিফারেন্ট এআই ইউজ করে, বিজনেস অ্যানালিস্ট ডিফারেন্ট এআই ইউজ করে, কিউআর অটোমেশন ইঞ্জিনিয়ার ডিফারেন্ট এআই ইউজ করে, এজ এ জার্নালিস্ট আপনি ডিফারেন্ট এআই ইউজ করবেন। ইট শুড নট বি যে এই সবাই চ্যাটজিপিটি ইউজ করতেছে। সো এইটাকে আমাদের প্রথমে আন্ডারস্ট্যান্ড করতে হবে, এবং আপনার ক্যারিয়ার, আপনি যে স্কিল সেটে কাজ করেন ওই স্কিল সেটে কি কি টুলস আছে আপনাকে ফাইন্ড আউট করতে হবে, এই ইমপ্লিমেন্টেশন গুলো শিখতে হবে। এটা একটা। আর সেকেন্ড যে সংখ্যার কথা আপনি যেটা বললেন যে আসলে এরকম সফটওয়্যার ডেভেলপমেন্ট চলে আসবে কিনা, অ্যাকচুয়ালি ইট ইজ অলরেডি দেয়ার। সো বর্তমানে এ লট অফ কোম্পানিজ দে আর ট্রাইং টু ডেভেলপ এ হোল সিস্টেম, যেখানে এন্ড টু এন্ড ইআরপি ডেভেলপমেন্ট করবে একটা কোম্পানির জন্য, অল অপারেশনস হ্যান্ডেলিং এর জন্য। সো এই ব্যাপারটা অলরেডি চলে আসছে। যেমন আমরা যদি দেখি গাড়ি ইন্ডাস্ট্রিতে, কার ইন্ডাস্ট্রিতে যখন আগে অনেক হিউম্যান টাচ ছিল, যখন রোবোটিক্স চলে আসলো ওই হিউম্যান টাচ কমে গিয়ে রোবোটিক্স গুলো ইউজ করা তৈরি হলো। একইভাবে সফটওয়্যার ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রিতে এর একটা হিউজ ইম্প্যাক্ট থাকবে। বাট আফটার এভরিথিং হিউম্যান উইল বি দ্য ম্যানেজার। সো আমাদের মধ্যে ম্যানেজমেন্ট স্কিলটা ইনক্রিজ করতে হবে, প্রবলেম সলভিং স্কিলটা ইনক্রিজ করতে হবে। আমরা যদি ম্যানেজমেন্ট এবং প্রবলেম সলভিং স্কিলটা ইনক্রিজ করতে পারি, সেক্ষেত্রে আমি মনে করি আপনার এআই আইটি ক্যারিয়ার নিয়ে সংখ্যার কিছু নাই। ওকে, তো মানে আমাকে পরিচালনা করার জায়গায় যেতে হবে। মানে আমাকে ম্যানেজারিয়াল পোস্টের জন্য এখন নিজেকে প্রস্তুত করতে হবে। আগের মতো আর অর্ডার শুনে শুনে কাজ করবো তা নয়, এখন অর্ডার দেয়া শিখতে হবে। সহজ কথা যদি আমরা ডেফিনেটলি। অনেক ধন্যবাদ। আমাদের সময় শেষ। রাসেল আহমেদ এবং রকিব আহমেদ, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আমাদের স্টুডিওতে এসে ঈদের দিনে আমরা আমাদের দর্শকদেরকে অন্তত এইটুকু বলছি যে আপনারা নিজেদেরকে প্রস্তুত করতে শুরু করুন। এআই নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, এআই কে ব্যবহার করতে শিখুন। অর্থাৎ ভয় নয়, এটিকে কিভাবে ব্যবহার করে আপনি আপনার ক্যারিয়ারটাকে সামনের দিকে আরো এগিয়ে নিতে পারেন, সেজন্য নিজেকে প্রস্তুত করতে শুরু করুন। অনেক ধন্যবাদ এবং আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। ঈদ মোবারক। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।